ফেরা তোমার অভ্যাসে নেই, আর কিছু ডাকায় আমার সিলেবাসে নেই। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আমি পড়ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিকেলের মৃত্যু। সাহেবরা বলে লাঞ্চ, কেরানিরা বলে টিফিন। সে যাই হোক, ঠিক দুপুরবেলা একটু আলগা সময় পাওয়া যায়। এই সময়টা বসে বসে শসা, ছোলা সেদ্ধ আর টোস্ট পাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না লিনার। তার সিট ছেড়ে যাওয়ার উপায় নেই। সাহেবের সেক্রেটারি হওয়ার অনেক ঝামেলা। বেশিক্ষণ দূরে আউট অফ ইয়ারশিট থাকার নিয়ম নেই। সবসময় একটা কাঁটাওয়ালা চেয়ারে বসে থাকার মতো। লিনা ঘড়ি দেখে টিফিন টাইম শুরু হয়েছে বুঝতে পেরে সবে তার সেন্টলেস স্টিলের টিফিন বক্সটা খুলছে। এমন সময় ইন্টারকাম বাজল। সাহেবের গলা, একটু আসুন তো। লিনা উঠে সুইচ ডোর খুলে ঢুকল। সাহেবের ঘরটা বিশাল বড়। দেয়ালে থেকে দেয়াল অবধি মেঝে জোড়া নরম মেজুটা রঙের কার্পেট। ইংরেজি এল অক্ষরে ছাদে মস্ত একটা টেবিল, উপরে গাঢ় সবুজ রঙের রিভলভিং চেয়ার। কিন্তু সাহেব অর্থাৎ ববি রায় অর্থাৎ কোম্পানির 1 নম্বর ইলেকট্রনিক ম্যাজিশিয়ান এবং 2 নম্বর টপ বস চেয়ারে বসা অবস্থায় নেই। রোগা, কালো, মোটামুটি ছোটোখাটো চেহারায় স্থিরচিত্ত লোকটা জানলার ধারে দাঁড়িয়ে বাইরে চেয়ে আছে। বাইরে বিশেষ কিছু দেখার নেই। এয়ার কন্ডিশনের জন্য কাচে আটা জানালা, ওপাশে একটা সরু রাস্তার পরিসর, তারপর আবার বাড়িতে চারদিকে কণ্ঠিত এই মিডলটন স্টেজে জানলা দিয়ে বাইরে দেখার চেয়ে না থাকাই মনে হয়। ইয়েস স্যার। ববি রায় ফিরে তাকালেন। সকাল থেকে এই অবধি বার চায়েক দেখা হয়েছে। 4 বারের কোনোবারই মুখে মেঘ ছিল না, এখন আছে। ববি রায় হচ্ছেন সেই মানুষ যাকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে তার কাজ, তার কম্পিউটার ও অন্যান্য অত্যাচার্য যন্ত্রপাতি। তিনি এতই খ্যাতিমান যে তার এইসব লন্ডন থেকে একরকম কিডন্যাপার করে ইরেজারে করে নিয়ে যাচ্ছিল। ববি রায় এতই খ্যাতিমান যে তাকে একবার লন্ডন থেকে একরকম কিডন্যাপ করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল। ববি রায়ের যেতে হয় আমেরিকা থেকে শুরু করে চীন, জাপান অবধি, কখনো শিখতে, কখনো শেখাতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ববি রায় নিশ্চয়ই কোম্পানির কাছ থেকে বছরে কয়েক লক্ষ টাকা বেতন বাবদ পান। আরও কয়েক লক্ষ টাকা কোম্পানি হাসি মুখে বহন করে টোর বাবদ। ববি রায় বোধহয় আজও ভেবে ঠিক করতে পারেনি যে এত টাকা দিয়ে তিনি প্রকৃতই কী করবেন। কোম্পানি তাকে লবণ হ্রদে বিশাল বাড়ি করে দিয়েছেন, 24 ঘন্টার জন্য গাড়ি এবং দিন রাতের জন্য 2 জন শফার। কলকাতার সর্বোত্তম নার্সিংহোমে পুরো পরিবারের কোম্পানি খরচে চিকিৎসার ব্যবস্থা, টেলিফোন বা ইলেকট্রনিকের বিল, গাড়ি সরানোর খরচ কিছুই ববি রায়ের পকেট থেকে যায় না। কোম্পানি তাকে শুধু দেয় আর দেয়। কোম্পানি বোকা নয়। ববি রায়ও কোম্পানিকে তেমন কিছু দেন যা কোটি কোটি টাকার দরজা খুলে দিচ্ছে, উন্মোচিত করছে নতুন নতুন দিগন্ত। দ্বিতীয়বার লিনাকে বলতে হয়, স্যার কিছু বলবেন? বসুন। গলাটা গম্ভীর। লিনা অবাক হলো। তাকে কখনো ববি রায় বসতে বলেননি। লোকটার জন্ম ফরাসি দেশে, ভারতীয় দূতাবাসের অফিসার বাবা সূত্রে। জীবনের প্রথম 20টা বছর কেটেছে বিদেশে, সুতরাং লোকটা যে ভালো বাংলা জানবে না এটা বলাই বাহুল্য। ববি রায় কদাচিৎ মাতৃভাষা বলেন, এবং বলেন অনেকটা সাহেবদের বাংলা বলার মতোই। বস হিসাবে লোকটা ভালো না মন্দ তা আজও বুঝতে পারেনি লিনা। মাত্র 3 মাস আগে সে এই অতি বৃহৎ মাল্টিন্যাশনাল
বরাতের জোরে চাকরিটা পেয়েছে। তবে 3 মাসে এই একটা লক্ষ্য করেছে যে ববি রায়ের তাকে খুব কমই প্রয়োজন হয়। ববি বছরে 12 বিদেশে যান। ববি রায় ডিটেকশন দেওয়া পছন্দ করেন না। নিজের কাজ ছাড়া বাইরের দুনিয়া সম্পর্কে লোকটি নিতান্তই অজ্ঞ। মাত্র 38 বছর বয়সে বিপুল পড়াশোনার চাপে লোকটি ইন্দ্রলুপ্তি ঘটতে চলেছে। প্রবল রকম অন্যমনস্ক। কিন্তু সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে তা হলো লোকটার এক বিরল অস্থিরতা। লিনা দেখেছে লোকটা কথা বলতে বলতে চেয়ার ছেড়ে বারবার উঠে পড়েন। টেবিলের উপর রাখা ছাইদানি, পেন্সিল বক্স, এটা ওটা বারবার এধার ওধার করেন। বারবার চলে হাত বোলান, নিজের কান টানেন, নাকের ডগা মুছে চেপে ধরেন। এত দায়িত্বশীল এবং উচ্চ পদে আসীন কোনো মানুষের পক্ষে এই অস্থিরতা একটু বেমানান। এখন ববি রায়কে আরও একটু অস্থির দেখাচ্ছিল। লিনাকে বসতে বলে তিনি চেয়ারের পেছনে আরেকটা পরিষদ জুড়ে চঞ্চল এবং দ্রুত পায়ে কিছুক্ষণ পায়চারি করলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে 2 হাতের মুঠোয় মাথার চুলগুলো চেপে ধরলেন, সিলিংয়ের দিকে চোখ। লিনার মনে হলো এই চঞ্চলমতি লোকটা এভাবেই চুল টেনে টেনে নিজের মাথায় প্রায় টাক করে ফেলেছেন। হঠাৎ ববি রায় লিনার দিকে তাকিয়ে অতিশয় বিরক্তি গলায় প্রশ্ন করলেন, হোয়াই গার্লস? লিনা একেবারে বহম্বল হয়ে চেয়ে রইল। লোকটা কি বলে কি রে? ববি লিনার দিকে চেয়ে একটু মোটেই লিনাকে দেখাচ্ছে না। তিনি সম্পূর্ণ আপন মনে বলে গেলেন, গার্লস হেয়ার, গার্লস দেয়ার, গার্লস এভরি হেয়ার, ডিসগাস্টিং। এবার লিনা ফুস করার মতো অবস্থা হলো। লোকটা বোধহয় তাকে এবং মহিলা সমাজকে অপমান করতে চায়। সে মেরুদণ্ড সোজা করে এবং মুখটা যথেষ্ট উপরে তুলে বলল, I find men more disgusting, Mr. Roy. Please watch what you say. ববি রায় তেমনি শূন্য দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। লিনার কথাটা বুঝতে পেরেছেন বলেই মনে হলো না, কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেললেন। অসহ্য বাংলায় বললেন, আপনার মেয়ে হওয়ার দরকার কি ছিল? হোয়াই আই অলওয়েজ গেট এ গার্লস অ্যাজ সেক্রেটারি? এরকম প্রশ্ন কেউ করতে পারে লিনা খুব দুরূহ কল্পনাতেও আন্দাজ করতে পারে না। এত অবাক হলো সে যে জুৎসই দূরের কথা কোনো জবাবই দিতে পারল না। ববি রায় আচমকা লিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং পিছন ফিরে সোজা জানলা বরাবর হেঁটে যেতে যেতে বললেন, ইট গিভস মি ক্রিপস whenever there is a girls doing means job. লিনা এবার যথেষ্ট উত্তপ্ত হলো এবং সপাটে বলল, ইউ আর এ মেল সোভাস্টিক, ইউ আর এ। ববি রায় ফের জানলা দিয়ে বাইরে চেয়ে দাঁড়িয়ে রইলেন, নিজের প্রস্তুর মূর্তির মতো, মিনিটখানেক শব্দহীন। লিনা উঠতে যাচ্ছিল। লোকটাকে তার এত খারাপ লাগছে। প্রস্তুতর মূর্তির মতো আচমকাই লোকটা ফের স্পিলিং দেওয়া পুতুলের মতো ঘুরে দাঁড়ালেন। কি যেন বিড়বিড় করে বকছেন, শোনা যাচ্ছে না। পৃথিবীর মহিলাদের উদ্দেশ্যে কটুকার্তব্য নয়, হয়তো খুব অশ্লীল সব শব্দ। লিনা কণ্ঠকিত হলো রাগে, ক্ষোভে এবং অপমানে। এখন কি তার উচিত পৃথিবীর অকৃতজ্ঞ পুরুষ জাতির উদ্দেশ্যে বিড়বিড় করে কটুকাব্য করা? কি করবে লিনা? এই অপমানের একটা পাল্টি নেওয়া যে একান্তই দরকার। ববি আবার দ্রুত পায়ে পায়চারি করলেন কিছুক্ষণ, তারপর টেবিলটার কোণার দিকে দাঁড়িয়ে পড়লেন। টক করে একটা সুইচ টিপলেন। টেবিলের ওই অংশটায় একটা ভিডিও ইউনিট লুকোনো আছে, লিনা জানে। কম্পিউটারের সঙ্গে যুক্ত ওই ইউনিটটা বিস্তর তথ্যে ভরা আছে, কিন্তু ববি কি চাইছেন তা লিনা বুঝতে পারছে না। স্প্রিংয়ে ভর দিয়ে খুদে ইউনিটটা ডুবুরির মতো উঠে নিল উপরে। ববি এত দ্রুত অভ্যস্ত আঙুলের চাবি টিপলেন। পর্দায় ঝিক করে ফুটে উঠল একটা ফটো, নিচের নাম লিনা ভট্টাচার্য। এবার চাবি টিপলেন ববি। পর্দায় হরেক নম্বর আর অক্ষর ফুটে উঠতে লাগলো। তার মাথা মুন্ডু লিনা কিছুই জানে না, সমস্ত সম্ভবত কোড।
ববি ভ্রুকুচকে খুব বিরক্তির চোখে স্ক্রিনের দিকে চেয়েছিলেন। কি দেখলেন উনিই জানেন, তবে মুখখানা দেখে মনে হলো যা দেখলেন তাতে মোটেই খুশি হলেন না। অপমান বোধ লিনার প্রবল। কারো বায়োডাটা বা ভাইটাল স্ট্যাটিস্টিক তার সামনেই চেক করা কত দূর অভদ্রতা এই লোকটা তাও জানে না, কিংবা ইচ্ছে করে তাকে অপমান করতে চাইছে লোকটা। ববি রায় সুইচ টিপে ভিডিও বন্ধ করে দিলেন এবং সেটা আবার ডুবে গেল টেবিলের তলায়। ববি রায় মাথা নেড়ে বললেন, দেখা যাচ্ছে একমাত্র মোটর গাড়ি চালাতে জানা ছাড়া তা আপনি আর তেমন কিছুই জানেন না। এই নতুন দিক থেকে আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না লিনা। আজ এই লোকটার কি হলো? মাথাটা তা গন্ডগোল হয়ে গেছে না তো? এই যে সব উইজান্ডরা পাগলামির মতো সীমানাতেই বাস করে। প্রতিভাবানদের মধ্যে অনেক সময় পাগলামির লক্ষণ ভীষণ প্রকট। কিন্তু কথা হলো, লোকটার এত বড় বড় কাজ থাকতে হঠাৎ লিনাকে নিয়ে মাথা ঘামানোর কি দরকার পড়ল? লিনা দাঁতে দাঁত চেপে নিজেকে স্থির করল। প্রতি আক্রমণ করার জন্য নিতান্তই প্রয়োজন নিজেকে সংহত, একমুখী এবং গনগনে করে তোলা। লিনা একটু চিবিয়ে চিবিয়ে বলল, মিস্টার বস। কিন্তু ববি তার কথা শোনার জন্য মোটেই আগ্রহী নন। তিনি উদ্ভ্রান্তের মতো ফের জানলার কাছে চেয়ে গেলেন। হাতটা ওখান থেকেও তুলে লিনাকে চুপ থাকবার ইঙ্গিত করলেন। তারপর পুরো 1 মিনিট নীরবতা পালন করে ঘুরে দাঁড়ালেন। মিসেস ভট্টাচার্যা, গাড়ি চালানোর রেকর্ডও আপনার খুব খারাপ। গত 1 বছরে 3টে পেনাল্টি। ভেরি ব্যাড। আপনার দাদা একজন এক্স কনভিক্ট। ইউ লাভ পেনাল্টি অ্যান্ড মিউজিক। দ্যাটস awful, horrible. You have emotional involvement with a vagabond. পরপর বজ্রাঘাত হলেও বোধহয় এর চেয়ে বেশি স্তম্ভিত হতো না লিনা। তার সমস্ত শরীরটা যেন কাঠের মতো শক্ত হয়ে গেল অপমানে। এমনকি মুখ পর্যন্ত খুলতে পারছে না, মনে হচ্ছে লকস। ববি চড়ুই পাখির মতো চঞ্চল পায়ে ফের জানালার দিকে চেয়ে গেলেন। লিনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। যথেষ্ট হয়েছে, আর নয়। দাদার দাঁত পিষতে পিষতে বলল, ইউ আর এ স্কাউন্ডেল মিস্টার রয়। ইউ আর ডাউন স্কাউন্ডেল। আই অ্যাম লিভিং। ববি রায় কথাটা শুনতে পেলেন বলে মনে হলো না। কোনো বৈলক্ষণ নেই। প্রস্তুতর মূর্তির মতো আবার নীরবতা। লিনার শরীর এত কাঁপছিল যে দরজা অবধি যেতে পারবে কিনা সেটাই সন্দেহ হচ্ছে। ভারী দরজাটা খুলে লিনা প্রায় টলে পড়ে গেল নিজের চেয়ারে। বসে অনেকক্ষণ দম নিল। শরীর জ্বলছে, বুক জ্বলছে, মাথা জ্বলছে। কিছুক্ষণ সে কিছুই ভাবতে পারল না। টাইপরাইটারে একটা রিপোর্ট অর্ধেক টাইপ করা ছিল, সেটা টেনে ছিঁড়ে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল লিনা। নতুন 2টো কাজ কার্বন দিয়ে লোড করলো। ইস্তফাপত্র। কিবোর্ডে আঙ্গুল তুলতে গিয়েও থমকে গেল লিনা। কি বলছিল লোকটা? গাড়ি চালাতে 3বার পেনাল্টি। দাদা এক্স কনভিক্ট। কবিতা ও গানের প্রতি আসক্তি। একজন ভাগাবন্ডের সঙ্গে প্রেম। আশ্চর্য, আশ্চর্য। এসব খবরে কে দিয়েছে? পুলিশও তো এত কিছু খোঁজ নেয় না। কোনো বেসরকারি কর্মচারী। এই লোকটা জানলো কি করে? তড়িৎস্পন্দের মতো উঠে দাঁড়ালো লিনা। কি করবে? গিয়ে লোকটার কলার চেপে ধরবে? কি করে জানলেন আপনি এত কথা? আর কেনই বা? ইন্টারকামটা পি করে বেজে উঠল। লিনা ঘৃণার সঙ্গে তাকালো টেলিফোনটার দিকে। ববি রায় আবারও কি চায়? আরও অপমান কি বাকি আছে নাকি তার? নীলা একবার ভাবলো ফোনটা ধরবে না, তারপর ধরল। অত্যন্ত খড় গলায় সে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, আই এম লিভিং। ববি রায় কিছু বলল না প্রথমে। নীরবতা। গ্রিমিক। লিনা টেলিফোন রেখে দিতে যাচ্ছিল। হঠাৎ ববি রায়ের গলা শোনা গেল, একবার ভেতরে আসুন তো। না, যথেষ্ট হয়েছে।
খুব ক্লান্ত গলায় ববি বললেন, Gus is same everywhere, never serious, always emotional. আপনি মেয়েদের কিছুই জানেন না। হতে পারে, কিন্তু কথাটা জরুরি, খুব জরুরি। আমি চাকরি ছেড়ে দিচ্ছি, প্লিজ। লিনা ঝফাং করে ফোনটা রেখে দিল। একবার ভাবলো যাবে না, তারপর মনে হলো শেষবারের মতো দেখাই যাক না ব্যাপারটা। ববি রায়ের ঘরে ঢুকে লিনা দেখলো প্রশান্ত মুখে লোকটা চেয়ারে বসে আছে। মুখে অবশ্য হাসি নেই, কিন্তু অস্থিরতাও দেখা যাচ্ছে না। লোকটা কিছু বলার আগে লিনা বলল, আপনার কম্পিউটারে আমার সম্পর্কে কয়েকটা ভুল ইনফরমেশন ফিট করা আছে, প্রয়োজন মনে করলে শুধরে নেবেন। প্রথম কথা, আমি মিসেস নই, মিস। আমার দাদা এক্স কনভিক্ট নন, পলিটিক্যাল প্রিজনরা ছিলেন। আর ভাগাবন্ড? ববি রায় হাত তুলে ইঙ্গিতে থামিয়ে দিলেন লিনাকে, তারপর বললেন, ইরোভেলেন্ট। আমি জানতাম না যে আপনারা আমার পিছনে স্পাই করছেন। জানলে কখনো এই কোম্পানিতে জয়েন করতাম না। ববি রায় অত্যন্ত উদাসীন চোখে চেয়েছিলেন লিনার দিকে। বোঝা যাচ্ছিল লিনার কথা তিনি আধো শুনছেন না। আচমকা লিনার কথার মাঝখানে ববি রায় বলে উঠলেন, ইটস অ্যাবসলিউটলি এ ম্যানস জব। তার মানে? ববি রায় নির্বিকারভাবে সামনের দিকে চেয়ে বললেন, কিন্তু আর তো সম্ভব নয়, সময় এত কম। আপনি কি কাজটা করবেন মিস্টার রয়? আপনি ইমিডিয়েটলি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করুন। ইউ আর নট উইথিন ইয়োরসেলফ। ববি রায় লিনার দিকে খুব তাচ্ছিল্যের সঙ্গে চেয়ে বলল, না, অত সময় নেই। টাইম ইজ দি মেন ফ্যাক্টর। দে উইল স্ট্রাইক এনি মোমেন্ট নাও। নো ওয়ে, নাথিং ডুইং। ইউ হ্যাভ গন আউট অফ ইয়োর সেলফ, রকার। ববি রায় মাঝে দাঁড়ানোর মতো হাত নেড়ে লিনার কথাটা উড়িয়ে দিলেন। তারপর আসমিকভাবে বললেন, মিসেস ভট্টাচার্যা। লিনা প্রতিবাদে চিৎকার করতে ইচ্ছে করলো, তবুও সে কণ্ঠ সংগীত রেখে বলল, মিসেস নয়, মিস। মেবি। মিস ভট্টাচার্যা, আপনি কি বিশ্বাসযোগ্য? লিনা ডান হাত কপালে চেপে ধরে বলল, ও ইউ আর হরেবল। প্রশ্নটা খুবই গুরুতর। আপনি কি সত্যিই বিশ্বাসযোগ্য? লিনা ব্যঙ্গ করে বললেন, আপনার কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে, ইট ইজ অ্যাবসলিউটলি এ ম্যানস জব। হোয়াট জব? আপনি মোটর বাইক চালাতে জানেন? না। ক্যান ইউ রান ফাস্ট? জানি না। আপনি কি সাহসী? আপনার কম্পিউটারকে এসব জিজ্ঞেস করুন। কম্পিউটারও রাগ করে লাভ নেই, কাজটা জরুরি। আপনি পারবেন? লিনার রাগটা পড়ে আসছিল। হঠাৎ মনে হলো ববি রায় তাকে সত্যিই কিছু বলতে চাইছেন, কাজটা হয়তো বা জরুরিও। লিনা ববি রায়ের দিকে চেয়ে বলল, আপনি সংকেতের কথা বললে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। ববি রায় কিছুক্ষণ স্থির দৃষ্টিতে লিনার দিকে চেয়ে থেকে বললেন, এখানে নয়। ইউ মে মিট সামহোয়ার আউটসাইড দিস অফিস। তার মানে? ববি রায় টেবিলে কোণের ভর করে ঝুঁকে বসলেন। ওরা এই ঘরে দুটো ব্যাগ বসিয়ে রেখেছিল। বাঘ? আরে না, ব্যাগ মানে স্পাইং, মাইক্রোফোন, ইলেকট্রনিক। ও, আমি দুটো রিমুভ করেছি, কিন্তু আর দুটো থাকতে পারে। এখানে কথা হবে না। লিনা ভয় বলল, কারা বসিয়েছিল? জানি না, তবে দে নো দ্যাট জব। আমাকে কী করতে হবে তাহলে? একটা জায়গা ঠিক করুন, আজ বিকেল 5টার পর। না, আমার থিয়েটারের টিকিট কাটা আছে। ববি থমকে গেলেন। তারপর হঠাৎ গম্ভীর মুখে মানুষটার এক আশ্চর্য হাসি ফুটল। ববি কখনো কোনো দিনও হাসতে দেখেনি লিনা। সে অবাক হয়ে দেখল লোকটার হাসি চমৎকার, নিষ্পাপ, সরল। পর মুহূর্তে হাসিটা সরিয়ে নিলেন ববি। খুব শান্ত গলায় বললেন, যাবেন?
আফটার দি ফিউনারেল। তার মানে আজকে থিয়েটারটা আপনাকে স্কিপ করতে অনুরোধ করছি। যে কোনো সময়ে ওরা আপনাকে খুন করবে, সেটা কোনো ব্যাপার নয়। আমি অনেক দিন ধরেই এসব বিপদ নিয়ে বেঁচে আছি, কিন্তু দেয়ার ইজ সামথিং ইউ হ্যাভ টু ডু ইমিডিয়েটলি আফটার মাই ডেথ। লিনা এত ভয়ে খেয়ে গেল যে চোখের পাতা ফেলতে পারল না। লোকটা কি সত্যি পাগল? ববি জিজ্ঞেস করলো, কোথায় আমাদের দেখা হতে পারে বলুন তো? না দাঁড়ান, এ ঘরে আর কথা না বলাই ভালো। আপনি এক কাজ করুন, আমাকে আপনার চেনা কারো ফোন নম্বরে একটা কাগজ লিখে দিন, আর আপনি সেখানে গিয়ে অপেক্ষা করুন। এখন 2:30 বাজে, আমি আপনাকে 3:30 নাগাদ ফোন করব। ব্যাপারটা একটু ড্রামাটিক হয়ে যাচ্ছে না তো? হচ্ছে, রিয়েল লাইফ ড্রামা, কিন্তু সময় নষ্ট করবেন না, যান। লিনা উঠল, হঠাৎ ফিরে দাঁড়িয়ে বলল, আমার রেজিগনেশন লেটারটা? ববি রায় আবার হাসলেন, বললেন, আই এম রাইটিং মাই ডেথ সেন্টেন্স। লিনা বেরিয়ে গেল, ব্যাগ গুছিয়ে নিল, তারপর টেলিফোন নম্বরটা একটা চিরকুটে লিখে যখন ববির ঘরে ঢুকলো, তখন ববি টেবিলে মাথা রেখে চুপ করে বসে আছে। মিস্টার রয়? ববি মাথা তুলল না, শুধু হাতটা বাড়ালেন, ভুতুরে ভঙ্গি। লিনা চিরকুটটা হাতে দিতে হাতটা মুঠো হয়ে গেল। লিনা করিডোরে বেরিয়ে গেলেন। দুধারে বড় অফিসারদের চেম্বার, লাল কার্পেটে মোড়া করিডোরটা ফাঁকা। 2-1 বেয়ারাকে এধার ওধার করতে দেখা যাচ্ছে। পিতলের টপে বাহারি গাছ। কেমন গা শিরশির করলো লিনার। লিফটে নেমে সে একটা ট্যাক্সি নিল, তারপর সোজা হাজির হলো বাড়িতে। টেলিফোনের কাছাকাছি চেয়ার টেনে অপেক্ষা করতে লাগলো। ফোনটা এলো 1.5 ঘন্টা পর। মিসেস ভট্টাচার্য। মিসেস নয়, মিস। কোথায় মিট করবেন বলুন তো? রাস্তায়, গাড়িয়াহাট রোড আর মেফে আর রোডের জংশনে আমি দাঁড়িয়ে থাকবো। গুড, ভেরি গুড। 5টায় তাহলে? হ্যাঁ। লিনার মনে পড়লো ববি যখন হাত বাড়িয়ে চিরকুটটা নিয়েছিল তখন হাতটা একটু কাঁপছিল। বাড়িটা এত ফাঁকা, এত দুধু ফাঁকা যে লিনার কাপ ডিশে ছুঁড়ে ভাঙতে ইচ্ছে করছে। মেশিনে গিয়ে সে হাত দুটো ভরে জল নিয়ে মুখে প্রবল ঝটকা দিচ্ছিল। মাথাটা বোম হয়ে আছে, কান জ্বালা করছে, মনটা কাঁদো কাঁদো করছে। কোনো মানে হয় এর? লোকটা যে ভিটকেল রকমের পাগল, তাতে সন্দেহ আছে কোনো? লিনা ভয়টয় খাইয়ে এক ম্যাসুকুলিন আনন্দ পাওয়ার চেষ্টা করছে না তো? নাকি প্র্যাকটিক্যাল জোক? রঙ্গরসিকতার ধারে কাছে বাস করে বলে তো মনে হয় না, কিন্তু ববি রায় যে একটু চন্দ্র হতো তাতে সন্দেহ নেই। লিনার বাড়িটা দোতলা, গোটা 8 ঘর, একটু বাগান আছে। এ বাড়িতে প্রাণী বলতে তারা এখন 3 জন, মা, বাবা আর লিনা। দুপুরে কেউ বাড়িতে থাকে না, শুধু রাখাল আর বৈষবী। তারাই কেয়ারটেকার, তারাই ঝিচাকর গাধনি, বয়স্কা স্বামী স্ত্রী, নিঃসন্তান। একতলার পেছনের দিকের একখানা ঘরে তারা নিঃশব্দে থাকে। ডাকলে আসে, নইলে আসে না, নিয়ম করে দেওয়া আছে। শরৎ শেষ হয়ে এলো। দুপুরেও আজকাল গরম নেই, রাত্রে একটু শীত পড়ে আর উত্তর দিক থেকে হাওয়া দেয়। লিনা মস্ত তোয়ালে দিয়ে মুখ মুছল, ঘাড় মুছল, ঠান্ডা। জলের প্রতিক্রিয়া গায়ে একটু শিরশির করছে। ঘড়িতে 4:45। 5টার সময় ববি রায়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। থিয়েটার শুরু হবে 6:30টায়। 1.5 ঘন্টা সময় হাতে থাকছে। তাহলে পাগলা ববি কেন তাকে থিয়েটার বাদ দিতে বলছে? কে জানে বাবা, লিনা শুধু বুঝতে পারছে না। দোলনে সে একাডেমিতে হাঁ করে দাঁড়িয়ে থাকবে তার জন্য। দোলনের ফোন নেই, দোলনকে খবর দেওয়ারও কোনো উপায় নেই। সিমোয়েলের মোড় গোদয়ে চায়ের দোকানে খবর দিয়ে রাখলে সেই খবর দোলন পায়, কিন্তু এখন সেই সিমলে অবধি ঠেঙাবে কে? এই গাড়ি থাকলেও না হয় হতো। গাড়িটা যে নেই এমনও নয়, দুখানা গাড়ি আছে তাদের। পুরনো
অ্যাম্বাসাডারটা তো ছিলই। সম্প্রতি মারুতিটা নিয়েছে, কিন্তু সে দুখানা তার মা আর বাবার, দুজনেই জবরদস্ত কাজের লোক। লিনার একটা বিপ্লবী দাদা বিপ্লব করতে না পেরে টাকা রোজগারে মন দিয়েছিলেন। ভালো ইঞ্জিনিয়ার সে ছিলই। ব্যবসা করতে নেমেই টুকটাক নানা যোগাযোগের এত দ্রুত বড়লোক হতে লাগলো যে এ বাড়িতে বাপ আর ছেলের মধ্যে শুরু হয়ে গেল চাপা প্রতিদ্বন্দ্বিতা। সোহরাব রুস্তম। তারপর দাদা বিয়ে করলো, বিশাল বাড়ি, হাকরাল, এবং বাপ মা বোনকে টাটা গুড বাই বলে চলে গেল। দাদার বোধ হয় 3-4খানা গাড়ি। একদা বিপ্লবীকে এখন পেয়েছে এক সাংঘাতিক টাকার নেশা। হিংস্র, একরোখা, কাণ্ডজ্ঞানহীন অর্থ উপার্জন। সেই ভয়ঙ্করী আকর্ষণের কাছে দুনিয়ার আর কি সব কিছুই তুচ্ছ হয়ে গেল। আত্মীয় স্বজন তো দূরের কথা, নিজের বউ বাচ্চার প্রতিও তার খেয়াল নেই। বিশাল বিশাল কনস্ট্রাকশনের কাজ নিয়ে কলকাতা থেকে সৌদি আরব পর্যন্ত পাড়ি দিচ্ছে। দেশ বিদেশ ঘুরছে পাগলের মতো। বিপ্লবী দাদাকে পাগলের মতো ভালোবাসত লিনা, কিন্তু এই দাদাকে সে চেনেই না। দাদার কাছে গাড়ি চাইলেই পাওয়া যাবে, লিনা জানে, কিন্তু চাওয়ারও উপায় নেই। বাবা জানতে পারলে কুরুক্ষেত্র করবে। কি করে যে দোলনকে এই খবরটা দেওয়া যায়? ট্যাক্সির কোনো ভরসা নেই। আবার উত্তর কলকাতায় যা জ্যাম, এখন বেরোলে 5টার মধ্যে ফেরা যাবে কিনা সন্দেহ। লিনা 1 কাপ চা খেলো, তারপর হলঘরে ডিভানে শুয়ে একখানা ইংরেজি থ্রিলার পড়ার চেষ্টা করলো। হলো না। বাড়িটা বড্ড খাখা করছে। যতদিন দাদা ছিল এত ফাঁকা লাগতো না। এবারে লোকেরা শুধুই টাকা চেনে, শুধু টাকা। তার বাবারও ওই এক নেশা, দিনরাত টাকা রোজগারের করে যাচ্ছে। তারও মস্ত ব্যবসা কেমিক্যালসের। মা পর্যন্ত বসে নেই। মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ইংরেজি ম্যাগাজিন বের করেছে, তা নিয়েই ঘোরতর ব্যস্ত। এদের কারোর সঙ্গে সম্পর্ক রচনা করে তুলতে পারেনি লিনা। ছোটবেলা থেকে সে এই ব্যস্ত মা বাবার কাছে অবহেলিত। নিজের মনে সে বড় হয়েছে। ঐশ্বর্যের মধ্যে থেকেও যে কতখানি শূন্যতা একজনকে ঘিরে থাকতে পারে তা লিনার চেয়ে বেশি আর কেউ জানে। এমনকি ওই যে ভাগ্যাবণ্ড দোলন, সেও এই শূন্যতাকে ভরে দিতে পারে না। গরিবের ছেলে বলে নানা কমপ্লেক্স আছে। হয়তো মনে মনে লিনাকে একটু ভয়ও পায়, বেচারা। লিনা চাকরি নিয়েছে টাকার প্রয়োজনে তো নয়। এই 8 ঘরের ফাঁকা বাড়ি থেকে হানা বাড়ির মতো তাড়া করে দিত দিনরাত। সকাল সন্ধে মা বাবার সঙ্গে দেখা হয়, দেখা না হওয়ার মতোই। দুজনেই নিজের চিন্তায় আত্মমগ্ন, বিরক্ত, অ্যাফলুফ। সামান্য কিছু কথাবার্তা হয় ভদ্রতা বেশে। যে যার নিজস্ব বলয়ের মধ্যে বাস করে। লিনা ইচ্ছে করলে বাবার কোম্পানিতে, দাদার কনস্ট্রাকশনে বা মায়ের ম্যাগাজিনে চাকরি করতে পারত। ইচ্ছে করেই করেনি। গোমরামুখ বাবা মায়ের সংস্রবণের চেয়ে অচেনা বস বরং ভালো। কপাল খারাপ, লিনা এমন একজনকে বস হিসাবে পেল যে শুধুই গোমরামুখই নয়, পাগলও। ওয়ার্ডরোব খুলে লিনা ড্রেস পছন্দ করছিল। দেশি বিদেশি অজস্র পোশাক তার। সে অবশ্য আজকাল তাঁতের শাড়ি বেশি পছন্দ করে। বেছে গুছে আজ সে জিন্স আর কামিজ বেশি পছন্দ করে। সাজতে লিনার বেশি সময় লাগলো না। মোটামুটি সুন্দরী সে। রূপটান সে মোটেই ব্যবহার করে না। মুখে একটু ঘাম তেল ভাব থাকলে তার মুখশ্রী ভালো ফোটে, এটা সে জানে। পায়ে একজোড়া রাবার সেলের সোয়েডের জুতা পরলো। গয়না সে কখনোই পরে না, ঘড়ি পরে শুধু। হাতে 15 মিনিট সময় নিয়ে বেরিয়ে পড়ল লিনা। ওল্ড বালিগঞ্জ থেকে হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগবে। সে একটু আস্তে হাঁটবে বরং। ব্যাগ থেকে একটা চুইংগাম বের করে মুখে পরে নিল লিনা। কাঁধে ব্যাগ। বেরোনোর জন্য ঘড়িটা দেখে নিল। আর 2 মিনিট। বুকটা কি একটু কাঁপছে? দুর্বলতা বা নার্ভাসের দূর করতে সবসময় ভালো উপায় হলো একটু ব্রিদিং করা, তারপর শাবাসন। শরীর ফিট রাখতে লিনাকে অনেক যোগ ব্যায়াম আর ফ্রি হ্যান্ড করতে হয়েছে।
এখনও করে। এতক্ষণ পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিকেলে মৃত্যুর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।